নমস্কার বন্ধুরা, সম্ভবামি যুগে যুগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি। কলকাতার জনবহুল পরিবেশ থেকে কিছু দূরে বিজয়নগর গ্রামে বাস করত প্রিয়াঙ্কা। আজ প্রিয়াঙ্কার জীবনের একটি হৃদয় ছোঁয়া কাহিনী শোনাচ্ছি। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতেন। তিনি আমার জন্য দামি দামি জিনিস নিয়ে আসতেন। যদিও তার এত সামর্থ্য ছিল না, কিন্তু আমি হয়রান হয়ে যেতাম যে সে এই সমস্ত জিনিস কোথা থেকে নিয়ে আসতো। ও সব সময় আমাকে খুশি রাখার চেষ্টা করত। আমি যা চাইতাম ও আমার সামনে নিমেষের মধ্যেই হাজির করত। কিন্তু তার একটা কাজে আমি খুব অবাক হয়ে যেতাম। প্রতিদিন রাত হলে সে অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ত। আমি ভাবতাম, সে যদি আমাকে এতই ভালোবাসে, আমার জন্য এত দামি দামি জিনিস এনে দেয়, তাহলে সে আমার সঙ্গে কেন থাকতে চায় না। একদিন আমি এটা জানার চেষ্টা করলাম। আমি আগের থেকে সেই ঘরে গিয়ে লুকিয়ে পড়লাম। আমি এটা জানতে চাইছিলাম যে আমার স্বামী ওই ঘরে একা একা কি করে। আমি জানতে চাইছিলাম সে কেন আমার থেকে এত দূরে দূরে থাকে। কিছুক্ষণ পর আমার স্বামী সেই ঘরে ঢুকলো। সেই সময় আমি আমার স্বামীকে এমন কিছু করতে দেখলাম যার কারণে আমি আমার চোখ বন্ধ করে নিলাম। আমার নাম প্রিয়াঙ্কা। আমি দেখতে খুবই সুন্দরী ছিলাম। আমার সৌন্দর্যের জন্য আমার বৌদিরা আমার উপর সবসময় হিংসা করত। তারা সবসময় আমাকে বলতো, তোর এই সৌন্দর্য একদিন মাটিতে মিশে যাবে। আমি তাদের বলতাম, বৌদি, ভগবানকে ভয় পাও। আমি তোমাদের কি এমন ক্ষতি করেছি যে তোমরা আমাকে সবসময় এমন করে বলো। আমার মা বেঁচে ছিলেন, কিন্তু আমার বাবা বেঁচে ছিলেন না। তিনি একটি পথ দুর্ঘটনায় নিজের প্রাণ হারিয়েছিলেন। কিন্তু যতদিন আমার মা বেঁচে ছিলেন ততদিন ওই বাড়িতে আমাকে কেউই কিছু বলতো না। আমার দাদাও আমাকে পছন্দ করতো না। সে সবসময় আমাকে বলতো, তুই আমার বউয়ের সঙ্গে কখনোই বরাবরি করার চেষ্টা করবি না। এদিকে আমিও একটু আত্মঅভিমানী ছিলাম। আমার কোনো ভুল কথা সহ্য হতো না। আমার বৌদি অধিকাংশ সময় আমার মাকে বাসি খাবার দিত, অথবা অনেক সময় কেটে যাওয়ার পরও সে আমার মাকে খেতে দিত না। এখন এমন অবস্থায় আমি একটা মেয়ে হয়ে কি করতাম? আমার কি এগুলো সহ্য করা উচিত ছিল? এমনই একদিন আমার বৌদি আমার মায়ের সামনে কিছু মিষ্টি খাবার রেখে দিল। আমার মায়ের হাই সুগার ছিল। সেদিন আমি এই সমস্ত কিছু আর সহ্য করতে পারলাম না। আমি আমার বৌদিকে বললাম, বৌদি, তুমি যদি ভালো খাবার আমার মাকে না দিতে পারো তাহলে দিও না, আমাকে বলে দিও, আমি আমার মাকে বানিয়ে দেব। কিন্তু আমার মাকে এই সমস্ত খাবার তুমি কেন দিচ্ছ? তুমি জানো না আমার মায়ের সুগার আছে? আমার মুখে এমন কথা শুনে আমার বৌদি আমার গালে একটা জোরে থাপ্পড় বসিয়ে দিল। আমার দাদা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখছিল। সেও তার বউয়েরই পক্ষ নিল। আমার দাদা আমাকে বলল, আমি তোকে একদিন এমন শিক্ষা দেব যে তুই এই টেরা টেরা কথা বলা ভুলে যাবি। একদম গাছের মতো সোজা হয়ে দাঁড়িয়ে থাকবি, ছোটোর মতো থাকবি। নিজের বৌদির সঙ্গে কি কেউ এমন ব্যবহার করে? আমি বললাম, দাদা, তুই বউয়ের ভালোবাসায় এতই অন্ধ হয়েছিস যে তুই কিছুই চোখে দেখতে পাস না। তুই দেখতে পেলি না তোর বউ আমাদের মাকে খারাপ খাবার দিয়েছে? তুই জানিস না মায়ের হাই সুগার? এমন অবস্থায় যদি এত মিষ্টিযুক্ত এত খারাপ খাবার আমার মাকেও দেয়, তাহলে আমার মা কদিনই বা বাঁচবে? আর দেখ, ব্যাপারটা ছোট বড় নয়, ব্যাপারটা ঠিক আর ভুলের। সেদিন রাত্রে আমার মায়ের শরীর খুব খারাপ হয়ে গেল। তার শরীর এতটাই খারাপ হয়ে গেল যে তাকে হসপিটালে ভর্তি করতে হলো। 1 সপ্তাহ পর্যন্ত আমার মা হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিল, কিন্তু অবশেষে তার প্রাণটা বেরিয়ে গেল। বাড়িতে কয়েকজন আত্মীয় স্বজন তো আসলো, কিন্তু তাদের আমার মায়ের প্রতি বিশেষ সহানুভূতি ছিল না। তারা সামান্য দুঃখ প্রকাশ করলো আর সেখান থেকে চলে গেল। তারপর থেকে সেই বাড়িতে দাদা, বৌদি আর আমিই থাকতাম। একদিন সন্ধ্যাবেলা আমার দাদা আমার ঘরে আসলো। আমি ভেবেছিলাম আমার দাদা আমাকে বলবে, দেখ বোন, মা নেই তো কি হয়েছে, আমি তো তোর জন্যে আছি। আমি ভেবেছিলাম আমার দাদা হয়তো আমার মাথায় হাত রেখে আমাকে সান্ত্বনা দেবে, আমাকে বুকে জড়িয়ে ধরবে। কিন্তু আমাকে অবাক করে সে আমাকে বলল, পরের সোমবার তোর বিয়ে ঠিক করেছি। আমি অবাক হয়ে বললাম, কি? তুই এটা কি বলছিস? উত্তরে দাদা বলল, হ্যাঁ, আমি তোর বিয়ে ঠিক করেছি। দেখ, নিজের বাড়ি চলে যা আর নিজের সংসার ভালো করে বুঝে নে।
আমার এত ক্ষমতা ছিল না যে আমি তাকে জিজ্ঞেস করতাম যে দাদা তুই আমার বিয়ে কার সঙ্গে করাচ্ছিস। আমি দাদাকে বললাম, কিন্তু দাদা কিছুদিন আগেই তো মা মারা গেল, এত তাড়াতাড়ি? উত্তরে দাদা বলল, দেখ কিছুদিন আগে মা মারা গেছে এটা তো ঠিক কথা, কিন্তু আমি আর বেশি দিন তোকে আমার কাছে রাখতে পারবো না। তুই তো ভালো করেই জানিস তোর বৌদি তোকে একেবারেই পছন্দ করে না, আর সারা দিন এরকম ঝামেলা ঝগড়াঝাটি আমার ভালো লাগে না। আরও একটা কথা, বিয়ে নিয়ে কিন্তু আকাশ কুসুম কল্পনা করিস না, আমার কিন্তু বেশি সামর্থ্য নেই। আমি 1 সপ্তাহ আগের থেকে তোর জন্য বিয়ের ব্যবস্থা করে রাখতে পারবো না। যতটুকু ব্যবস্থা করব তার মধ্যেই চুপচাপ বিয়ে করে চলে যাবি। দাদার কথা শুনে আমি নিজের কান্না আটকে রাখতে পারলাম না, আমি হাউ হাউ করে কেঁদে ফেললাম। কিছুক্ষণ পর আমি নিজের মনকে সান্ত্বনা দিলাম, বোঝালাম বিয়ে তো একদিন করতেই হতো, এছাড়াও এখানে আর আমার কেই বা আছে, নিজের সংসারে চলে গেলে একটু শান্তি তো পাবো, প্রতিদিন অন্যের গুলামি তো করতে হবে না। বৌদি যেভাবে প্রতিদিন আমার উপরে অত্যাচার করে সেই অত্যাচার তো আমাকে সহ্য করতে হবে না। দেখতে দেখতেই বিয়ের দিন চলে আসলো। বিয়ের মণ্ডপেই আমি আমার স্বামীকে দেখলাম, তাকে দেখে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমি মনে মনে বুঝে গেলাম আমার বৌদি আমার সঙ্গে এই ষড়যন্ত্র করেছে। যখনই আমার সঙ্গে তার ঝামেলা হতো সে আমাকে বলতো আমি তোর জীবন ধ্বংস করে দেব। সবসময় আমাকে বলতো তোর সৌন্দর্য একদিন মাটিতে মিশে যাবে, এমন ঘরে বিয়ে দেব সারা জীবন পছতাবি, তুই কখনো সুখী হবি না, তুই কখনো স্বামীর ভালোবাসা পাবি না। আজকে আমার বৌদির কথাই ঠিক হলো, আমার বৌদি তার ষড়যন্ত্রে সফল হয়েছিল। কারণ আমার সামনে যে ব্যক্তি বসেছিল সেই ব্যক্তি উল্টোপাল্টা আচরণ করছিল। তাকে দেখে একজন বাচ্চাও বুঝতে পারতো যে সে কোনো নর্মাল ব্যক্তি ছিল না। তাকে দেখে একটা বদ্ধ পাগল মনে হচ্ছিল। সে হাতে কিছু চকলেট ধরেছিল, যে চকলেটগুলো সে খাচ্ছিল, সারা হাত চকলেটে ভরেছিল। তার মাথার চুল এলোমেলো ছিল, জামা কাপড় তো সে নতুন পরেছিল, কিন্তু হাতের চকলেটগুলো জামা কাপড়ে লাগিয়ে সমস্ত জামা কাপড় নোংরা বানিয়ে ফেলেছিল। সেখানে থাকা সমস্ত ব্যক্তিরা এটা খুব ভালো করেই বুঝে গেছিল যে আমার স্বামী একটা পাগল। আত্মীয় স্বজন তো আমার কেউ ছিল না, আশেপাশের কয়েকজন মহিলা এসেছিল বিয়েতে। তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল প্রিয়াঙ্কার কপাল পুড়ল, পাগলের সঙ্গে বিয়ে দিয়ে দিল ওর ভাই ওকে। হে ঈশ্বর, ভাই ভাইয়ের বউ বোনটার কপাল পুড়িয়ে দিল, সারা জীবনটাই ধ্বংস হয়ে গেল মেয়েটার। মা মরে গেছে, ওর আর কেই বা আছে? এত সুন্দর একটা মেয়ের বিয়ে দিল এই পাগলের সঙ্গে। ভাগ্যের ইচ্ছা কেউ বদলাতে পারে না। দেখতে দেখতেই আমার সেই পাগলের সঙ্গে বিয়ে হয়ে গেল। বাসর রাতে সারা রাত পাগলটা উল্টো পাল্টা আচরণ করতে লাগলো। তার পাগলামি দেখে কেউই বাসর রাত জাগতে চাইল না। সারা রাত ওই পাগলটার সঙ্গে আমাকে রাত কাটাতে হলো। পরদিন সন্ধ্যায় যখন আমাকে শ্বশুরবাড়ির জন্য রওনা দিতে হলো, আমার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। আমি কাউকে জড়িয়ে ধরে কাঁদতে চাইছিলাম, কিন্তু আমার এই পৃথিবীতে কেউই ছিল না। একমাত্র আমার মাই ছিল যে আমাকে ভালোবাসতো, আমাকে বুঝতো, কিন্তু এখন তো সেও আমার কাছে নেই। আমি যদি কাঁদতাম আমার চোখের জল মুছে দেওয়ার মতো কেউ ছিল না। আমার বৌদি আমার দাদাকে ভুল বুঝিয়েছিল। আমার দাদা একবারও এটা ভাবলো না আমার বোনের বিয়ে আমি একটা পাগলের সঙ্গে করছি। একটা পাগল আমার বোনকে কিভাবে রাখবে, কি খাওয়াবে, কি পড়াবে। বাবা মারা তো তার মেয়ের বিয়ে এমন ছেলের সঙ্গেও করে না যার কাছে চাকরি থাকে না, আর এর কাছে তো বুদ্ধিও ছিল না। পাগল কিভাবে আমাকে কাজ করে খাওয়াবে, কিভাবে আমার ভরণ পোষণের দায়িত্ব নেবে। একবারের জন্য তো আমার মনে হয়েছিল আমি এখান থেকে যাব না, কিন্তু পরক্ষণেই ভাবলাম আমি যদি এমনটা করি তাহলে আমার মান সম্মানই নষ্ট হবে। কারণ যেভাবেই হোক এরা তো আমাকে বাড়ির থেকে বার করেই ছাড়বে। তাই বাধ্য হয়ে আমি ওই পাগলের সঙ্গেই যেতে রাজি হয়ে গেলাম। যাওয়ার সময় দাদা আমার মাথায় হাত দিতে চাইলো, কিন্তু আমি আমার মাথা সরিয়ে নিলাম। আমি এটা চাইতাম যে লোকে এটা বুঝুক যে আমার দাদা আমার সঙ্গে ঠিক করেনি। বৌদিও লোক দেখিয়ে আমাকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু আমি তাকে দূরে সরিয়ে দিলাম। কিছুক্ষণ আগে সে আমাকে সকলের সামনে বলেছিল, বিয়ে দিয়ে দিয়েছি, এখন আর নখরা করবি না, নিজের বাড়িতে চুপচাপ চলে যা।
মনের মধ্যে যতই হিংসা থাকুক না কেন, একটা মেয়ে যখন বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যায়, তাকে কি কেউ এইভাবে বলে তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বেরো, আর কখনো এই বাড়িতে আসবি না? আমার সঙ্গে যা যা ঘটছিল তার সাক্ষী ছিল একমাত্র ঈশ্বর। কিছুক্ষণ পরেই আমি আমার শ্বশুরবাড়ি পৌঁছালাম। সেখানে গিয়ে আমি যা দেখলাম তা দেখে তো আমি অবাক হয়ে গেলাম। আমার স্বামী তো পাগল ছিল, তাহলে তার ঘর বাড়ি এত সুন্দর কি করে হলো? তার বাড়িতে বড় বড় 4টি রুম ছিল, সেখানে তার একটা ভাইও ছিল। আমি ভেবেছিলাম তার ভাই হয়তো তার সঙ্গেই থাকে, কিন্তু যখন রাত হলো আমি বাসর ঘরে বসে আমার স্বামীর অপেক্ষা করছিলাম, তখন আমার স্বামীর পরিবর্তে তার ভাই আমার ঘরে ঢুকলো। তাকে দেখে আমি খানিকটা ভয় পেয়ে গেলাম। আমার দেওর আমাকে বলল, বৌদি আমাকে ভয় পেও না, আসলে আমি এই বাড়িতে থাকি না, পাশের বাড়িতে আমি আমার বউ বাচ্চার সঙ্গে থাকি, আর এখন অনেক রাত হয়েছে, তাই আমি তোমার কাছে অনুমতি নিতে এসেছি। বৌদি, অনেক আশা করে তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি। আমার দাদাকে তুমি দেখো, আসলে আমার দাদার সঙ্গে আমার বউয়ের ঠিক বনে না, আর মা বাবা তো আমাদেরও নেই, তাই এখন তুমি আর আমার দাদা, তোমাকেই ওনাকে দেখে রাখতে হবে। বাড়িতে কোথায় কি রাখা আছে একটু ভালো করে দেখে নিও। এছাড়াও ওই দেওয়ালে আমার নাম্বারটা রাখা আছে, তোমার যদি কোনো অসুবিধা হয় তুমি আমাকে ফোন করে ডাকতে পারো। তবে দেখো, এখন নিজেরটা নিজেই বুঝে নাও, কারণ আমার বউয়ের এখানে বেশি আসা পছন্দ না। দাদা যদি খুব বিরক্ত করে তবেই আমাকে ডাকবে, তার আগে আমাকে ডাকবে না, কারণ আমার বাড়িতেও এই নিয়ে প্রতিদিন অশান্তি হয়। তাই নিজের সমস্যা যতটা পারো নিজেই সমাধান করার চেষ্টা করো। আসলে দেখো, এখন তো ও তোমার স্বামী, তোমাকেই তো ওকে দেখতে হবে। আমি বা কি বলতাম তাকে? ভাগ্য আমার সঙ্গে যে খেলা খেলেছে তা তো আমাকে মেনে নিতেই হবে। তখন আমার দেওর আমাকে বলল, বৌদি ভগবানের উপরে ভরসা রাখো, একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি মনে মনে নিজের ভাগ্যকেই দোষ দিচ্ছিলাম। তখনই আমার দেওর আবার ওই একই কথা বলে উঠল, বৌদি দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে, তুমি ভয় পেও না। দ্বিতীয়বার যখন সে আমাকে এই কথা বলল, আমার মনে হলো একই কথা আমাকে দুবার করে কেন বলছে, আর এত জোর দিয়ে বলছে যেন ও জানে যে ওর দাদা একদিন ঠিক হয়ে যাবে। তারপর আমার দেওর যখন নিজের বাড়ি চলে গেল, আমি আস্তে আস্তে অন্য একটি ঘরে গেলাম। সেই ঘরে আমার স্বামী বসেছিল। আমি যখন ঘরের ভিতর ঢুকলাম, ঘরের অবস্থা দেখে আমি অবাক হয়ে গেলাম। সারা ঘরে এটা ওটা ভেঙে পড়ে রয়েছে, চারদিকে বাচ্চাদের খেলনা ছড়িয়ে আছে। ঘরের এমন অবস্থা দেখে আমি বুঝে গেলাম হয়তো এটা তারই ঘর। হঠাৎ করেই আমার স্বামী আমার দিকে তাকালো। তাকে আমার দিকে তাকাতে দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমি ভাবলাম সে হয়তো আমাকে কিছু বলবে, কিন্তু সে আমাকে কিছুই বলল না। আমি তখন পাশের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর আগে আমি ভেবেছিলাম ঘরের দরজাটা ভেতর থেকে আটকে দিই, কিন্তু কোনো একটা কিছু ভেবে আমি সেই কাজ করিনি। বলতে খুবই অবাক লাগছে, কিন্তু এত সুখের ঘুম আমি আগে কখনো ঘুমাইনি। সকালে যখন ঘুম ভাঙলো, আমি দেখলাম আমার স্বামী আমার পাশে বসে আছে। আমি ধরপড়িয়ে উঠলাম, খানিকটা ভয় পেয়ে গেছিলাম। পাশের টেবিলের দিকে চোখ যেতেই দেখলাম টেবিলে সকালের জলখাবার রাখা আছে। জলখাবারটি দেখে মনে হচ্ছিল এটি বাইরে থেকে আনানো হয়েছে। আমি তখন চারপাশে দেখতে লাগলাম। আমি ভেবেছিলাম আমার দেওর এসে খাবারটা রেখে গেছে, কিন্তু আশেপাশে তো কেউই ছিল না। বাইরের দরজা তখনও বন্ধ ছিল। রাত্রে আমি নিজে বাইরের দরজা ভেতর থেকে বন্ধ করেছিলাম। তখনই আমার স্বামী আমাকে বলে উঠল, জলখাবার খেয়ে নাও। তারপরে সেও জল খাওয়ার খেতে বসে পড়ল। স্বামীর এমন কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, এ ভালো করে বুঝতে পারছে যে এর সঙ্গে আমার বিয়ে হয়েছে, বাজার থেকে খাওয়ার নিয়ে এসেছে, তাহলে কেমন ধরনের পাগল। তখনই হঠাৎ খাওয়ার খেতে খেতে সে উল্টোপাল্টা গান করতে লাগলো। মনে হচ্ছিল কোনো কার্টুনের গান গাইছে। তখন আমি মনে মনে ভাবলাম, একটা ছোট বাচ্চাও তো বাইরে থেকে খাবার নিয়ে আসতে পারে, হয়তো সেইভাবেই ও গিয়ে বাইরে থেকে খাবার নিয়ে এসেছে, এতে এমন বড় কিছু হয়নি। এমনটা ভেবেই আমি সকালের জল খাওয়ার শেষ করে ঘরের কাজে লেগে পড়লাম। আমি যখন রান্নাঘরে গেলাম, আমি দেখলাম রান্নাঘরের সমস্ত জিনিস মজুদ আছে। মনে মনে ভাবলাম, এই ঘর কিভাবে চলে? আমার স্বামী তো পাগল, তাহলে আয় কে করে? আমি তখন আমার দেওরকে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু আমার দেওর ফোনই ধরছিল না। কিছুক্ষণ পর আমি দেখলাম আমার স্বামী বাড়িতে নেই।
ডাইনিং টেবিলের উপর দুপুরের খাবার সাজিয়ে রেখে আমি এদিক ওদিক আমার স্বামীকে খুঁজতে লাগলাম। সারা বাড়িতে আমি তাকে কোথাও খুঁজে পেলাম না। তখন বাধ্য হয়ে আমি তার ভাইকে আবারও ফোন করলাম। তখন তার ভাই ফোন ধরে বলল, হ্যাঁ মাঝে মধ্যে আমার দাদা কোনো এক জায়গায় চলে যায়, কিন্তু চিন্তা করো না বৌদি, ও আবার চলে আসবে। সে আমাকে বলল, রাত্রি হওয়ার আগে তোমার স্বামী বাড়িতে চলে আসবে, যদি তখনও না আসে তখন তুমি আমাকে ফোন করো। এমনটা বলে সে ফোন কেটে দিল। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে আসলো। যখন রাত 8টা বাজে হঠাৎ করে আমার স্বামী বাড়িতে ঢুকলো। তার হাতে একটি থলে ছিল। সে থলেটি আমার হাতে দিয়ে বলল, নাও প্রিয়াঙ্কা, এটা আমি তোমার জন্য নিয়ে এসেছি। থলেটি খুলে দেখলাম তাতে একটি ফুলের মালা আছে। আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম, এটা কি? উত্তরে সে আমাকে বলল, আমি তোমার জন্য নিয়ে এসেছি। এমনটা বলেই সে থলে থেকে ফুলটিকে নিয়ে আমার মাথায় লাগিয়ে দিল। তারপর সে অন্য ঘরে চলে গেল। আমি যখন তার পেছন পেছন সেই ঘরে যাওয়ার চেষ্টা করলাম, সে ঘরটিকে ভেতর থেকে বন্ধ করে দিল। তারপর থেকে আমার দিন খুব ভালোই কাটছিল। আমি যেমনটা ভেবেছিলাম তেমনটা কিছুই হয়নি আমার সঙ্গে। আমি তো ভেবেছিলাম পাগলের সঙ্গে বিয়ে হচ্ছে, কিভাবে আমার দিন কাটবে। কিন্তু আশ্চর্যভাবে আমার স্বামী প্রতিদিন আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতো। আমি জানি না আমার স্বামী কি কাজ করত, কিন্তু বাড়িতে কখনো কোনো কিছুর অভাব ছিল না। শুধু মাঝে মধ্যে সে সকাল সকাল বাইরে বেরিয়ে যেত আর রাত 8টা সাড়ে 8টায় বাড়িতে আসতো। একবার মাসের 4 তারিখে আমার দেওর আমাদের বাড়িতে আসলো আর আমাকে 30,000 টাকা দিয়ে বলল, নেও বৌদি, এই টাকাটা নিজের কাছে রাখো। আমি তখন আমার দেওরকে বললাম, ভাই এই সংসার কি তুমি চালাও? তখন আমার দেওর বলল, না বৌদি, এমনটা নয়, আসলে আমাদের বাবা মা আমাদের জন্যে অনেক জমি জমা আর অনেক দোকান রেখে গেছেন। সেই দোকানের থেকেই যে ভাড়া ওঠে তা আমি আর দাদা ভাগ করে নেই। প্রতি মাসে 2 বার আমি তোমাকে 30,000 করে দিয়ে যাব। দেখো আজকে মাসের 4 তারিখ, আজকে 30,000 দিয়ে গেলাম, আবার 16-17 তারিখ নাগাদ 30,000 টাকা দিয়ে যাব। আমি তখন আমার দেওরের কাছ থেকে ওই টাকাটা রেখে দিলাম এবং মাসের সমস্ত জিনিস কিনে নিলাম। সেই বড় বাড়িতে কোনো কিছুর কোনো অভাব ছিল না। সেখানে এসি, টিভি, ফ্রিজ সমস্ত কিছু ছিল। হঠাৎ করে একদিন আমার দাদা বৌদি আমাদের বাড়িতে আসলেন। তারা তো আমার বিয়ে একটা পাগলের সঙ্গে করিয়েছিল। তারা এটা দেখতে এসেছিল পাগলের সঙ্গে আমি কিভাবে সংসার করছি। কিন্তু তারা যখন আমার পরিস্থিতি দেখলো তারা অবাক হয়ে গেল। আমি তখন নতুন একটি শাড়ি পরেছিলাম। আমার বৌদি আমাকে দেখে বলল, প্রিয়াঙ্কা, এই নতুন শাড়ি তুমি কোথা থেকে পেলে? আমি তখন বৌদিকে বললাম, আমার স্বামী আমাকে এনে দিয়েছে। বৌদি হেসে বলল, তোর স্বামী? তোর স্বামী তো নিজের হাত মুখও ঠিক করে ধুতে পারে না, সারা দিন তো নিজেকে নোংরা করে রাখে, সে আবার তোকে কি করে নতুন শাড়ি এনে দিল? আমি বৌদিকে বললাম, না বৌদি, তুমি ভুল জানো। তোমাকে কে বলেছে যে আমার স্বামী হাত মুখ ধুতে জানে না? আমার স্বামী আমাকে এগুলো এনে দিয়েছে। বৌদি চলো আমি তোমাকে দেখাচ্ছি আমার স্বামী আমাকে কি কি এনে দিয়েছে। এমনটা বলে আমি আমার স্বামীর দেওয়া সমস্ত উপহার আমার বৌদিকে দেখাতে লাগলাম। আমার বৌদি এই সমস্ত কিছু দেখে অবাক হয়ে গেল। আমার বৌদি বলল, ওই পাগলটা এই সমস্ত জিনিস তোকে কোথা থেকে এনে দিচ্ছে? কারোর বাড়ির থেকে চুরি করছে না তো? আমি বৌদিকে বললাম, কিন্তু বৌদি এই সমস্ত কিছু তো একেবারে নতুন। আমার বৌদির মুখ দেখে মনে হচ্ছিল তার ষড়যন্ত্র সফল হয়নি। সে তো আমার জীবনটা শেষ করে দিতে চাইছিল, কিন্তু আমার জীবন তো আরও সুন্দর হয়ে গেছিল। তখন আমার বৌদি আমাকে বলল, দেখো আমরা হয়তো তাড়াহুড়ো করে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আজকে তো দেখছি আমাদের ওই সিদ্ধান্ত একেবারে ঠিক হয়েছে। তুই তো অনেক সুখে আছিস। আমি তখন আমার বৌদিকে বললাম, হ্যাঁ বৌদি, আমি অনেক সুখে আছি। তোমরা আমার জন্যে একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছো। আমি অনেক সুখে আছি, আমি অনেক খুশিতে রয়েছি। দেখো আমরা তো গরিবই ছিলাম, আর এখানে এসে আমি কি পাইনি। এখানে এসি, টিভি, ফ্রিজ সমস্ত কিছু আছে। আমার রান্নাঘরে গিয়ে দেখো কি নেই। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিতে পারবো। আমার বৌদির মুখ একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছিল। তাকে দেখে মনে হচ্ছিল ঘরে গিয়েই সে আমার দাদার উপরে একেবারে ঝাঁপিয়ে পড়বে। আমি মনে মনে ভাবলাম, খুব ভালো হয়েছে, বাড়িতে গিয়ে এখন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে মরো। আমার স্বামী আমার সঙ্গে খুব একটা কথা বলতো না।
কিন্তু সে প্রতিদিন আমার মাথায় লাগানোর জন্য ফুল এনে দিত, নিত্য নতুন খাওয়ার জিনিস আমাকে এনে দিত। হঠাৎ একদিন আমি ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যাচ্ছিলাম, তখন আমার হাতের সঙ্গে লেগে একটা কাচের জিনিস নিচে পড়ে গেল এবং সমস্ত ঘরে কাচের টুকরো ছড়িয়ে গেল। আমি না দেখতে পেয়ে একটা কাচের টুকরোর উপর পা রেখে দিলাম আর আমার পা কেটে গেল। আমার স্বামী তখন অনেক যত্ন সহকারে আমার পায়ে মলম লাগিয়ে দিল আর আমার পায়ে একটা ব্যান্ডেজ বেঁধে দিল। কিন্তু প্রতিদিন রাত্রে সে অন্য ঘরে চলে যেত এবং ভেতর থেকে ছিটকিনি দিয়ে দিত। আমি তাকে এই বিষয় নিয়ে জিজ্ঞেস করতে চাইতাম, আমি চাইতাম তার সঙ্গে আমি কথা বলি। আমি অনেকবার চেষ্টা করেছি তার সঙ্গে কথা বলার, কিন্তু সে যতবার আমার সামনে আসতো আমার মুখ যেন বন্ধ হয়ে যেত। আমি এটা বুঝতে পারতাম যে আমার স্বামী আমাকে সব সময় আড়াল থেকে দেখে, কিন্তু আমার চোখ যেই তার উপরে পড়তো সে নিজের চোখ সরিয়ে নিত। আমি মনে মনে ভাবতাম, যদি আমার স্বামী একজন সুস্থ ব্যক্তি হতো তাহলে সে এই পৃথিবীর সব থেকে ভালো স্বামী হতো। আমার স্বামীকে দেখতে খুব সুন্দর ছিল, টাকা পয়সারও তার কাছে কোনো অভাব ছিল না। শুধু আমার স্বামী যদি একটু সুস্থ হয়ে যেত তাহলে আমরা কত সুখে শান্তিতে জীবন কাটাতে পারতাম। কিন্তু আমার স্বামী কখনোই আমার সঙ্গে কোনো কথা বলতো না। আমার এক পরিচিত বন্ধু ডাক্তার ছিল, সে আমাকে বলেছিল অনেক সময় এই সমস্ত ব্যক্তিদের ভালোবাসা দিলে এরা ঠিক হতে পারে। কিন্তু আমার স্বামীর জন্য তো এই সমস্ত কিছু একেবারে অন্যরকম ছিল, কারণ রাত হলেই সে ওই ঘরে নিজেকে বন্ধ করে নিত। যা কিছু ঘটতো ওই ঘরেই ঘটতো, তাই ওই ঘরের রহস্য তো আমাকে বার করতেই হতো। আমার স্বামী যখন বাড়িতে ছিল না, একবার আমি ওই ঘরেও গেছিলাম, কিন্তু আমি সেখানে কিছুই এমন বিশেষ দেখতে পাইনি। ওদিকে আমার বৌদি সবাইকে বলে বেড়াতো আমার ননদের বিয়ে তো পাগলের সঙ্গে হয়েছে, কিন্তু ও তো রাজরানীর মতো রয়েছে। দেখতে দেখতেই এই কথা অনেকের মুখে ছড়িয়ে পড়ল। একদিন একজন আমাকেও এসে এই কথা বলতে লাগলো যে আমার বৌদি তাকে এমন কথা বলেছে। আমি তখন তাকে বলেছিলাম, হ্যাঁ সত্যি আমি অনেক সুখে আছি, আমার কাছে কোনো কিছুর অভাব নেই। আমার স্বামী প্রতিদিন আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতো, কিন্তু প্রতিদিন সকালে সে কোথায় যেত আমার এটা জানার খুব ইচ্ছা হচ্ছিল। একদিন আমি তার পেছন পেছনও গেছিলাম, কিন্তু ঠিকভাবে রাস্তা না চেনার কারণে আমি আবার বাড়ি ফিরে আসলাম। আমি ভাবলাম হয়তো কোনো পার্কে বাচ্চাদের সঙ্গে খেলতে যায়, কারণ সব সময় তার কাছে বিভিন্ন রকম খেলনা থাকতো। কিন্তু আমার এটা জানার খুব ইচ্ছা ছিল রাত্রেবেলা ও একা কেন ওই ঘরে চলে যায়, ও আমার সঙ্গে কেন থাকে না। দিনের বেলা যখন ও বেরিয়ে যায় তখন সেই ঘরে তালা লাগিয়ে যায়। এমনই একদিন আমি সেই ঘরের তালার চাবি লুকিয়ে রাখলাম। যখন আমার স্বামী চাবি পেল না তখন সে ওই ঘরে তালা না লাগিয়েই চলে গেল। আমি ভেবেছিলাম আমি ওই ঘরে আগের থেকেই ঢুকে বসে থাকব, কিন্তু যখনই আমার স্বামী ঘরে আসলো সে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা করে ডাকতে লাগলো। সারা বাড়িতে সে আমাকে খুঁজতে শুরু করলো। সে সবসময় আমাকে আমার নাম ধরেই ডাকতো। কখনো কখনো আমার খুব কষ্ট হতো, আমার স্বামীকে দেখতে এত সুন্দর, না জানি কোন কারণে সে এমন পাগল হয়ে গেছিল। আমি একবার তার ভাইকেও জিজ্ঞেস করেছিলাম যে তোমার দাদার সঙ্গে কি এমন ঘটেছে যে তোমার দাদার এই অবস্থা হয়ে গেছে, কিন্তু তার ভাই আমাকে কিছুই বলতে চায়নি। সে শুধু আমাকে বলেছিল সময়ের সঙ্গে সঙ্গে তুমি সব কিছু জেনে যাবে। একবার ঘর পরিষ্কার করতে করতে আমি আমার স্বামীর কিছু ছবি পেয়েছিলাম। সেখানে তাকে দেখতে খুবই রাগী মনে হচ্ছিল, কিন্তু তাকে দেখতে খুব সুন্দর ছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে খুবই হ্যান্ডসাম একজন পুরুষ। কিন্তু এমন অবস্থা তার কিভাবে হয়ে গেল আমি সেটাই বুঝতে পারিনি। আমি মনে মনে ভাবতে লাগলাম আজকে তো আমি বুঝেই যাব যে আমার স্বামীর সঙ্গে কি হয়েছিল, কেন সে নিজেকে প্রতিদিন রাত্রে এই ঘরে বন্ধ করে রাখে। এদিকে আমার স্বামী সারা বাড়িতে আমাকেই খুঁজে বেড়াচ্ছিল। সে আজও আমার জন্যে কোনো একটা জিনিস নিয়ে এসেছিল। অনেকক্ষণ আমাকে খুঁজে সে যখন আমাকে পেল না, সে ওই জিনিসটা ডাইনিং টেবিলের উপরেই রাখলো আর নিজের ঘরে ঢুকে গেল। ঘরে ঢোকা মাত্রই সে ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে নিল। তারপর সে একটা চেয়ারে ক্লান্ত হয়ে বসে পড়ল। আমি পর্দার পেছন থেকে লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিলাম। সে এটা বুঝতেও পারেনি যে আমি ঘরের এক কোণায় লুকিয়ে আছি। আমার স্বামী এমনভাবে চেয়ারের উপর বসেছিল যেন তাকে দেখে মনে হচ্ছিল সে একেবারে সুস্থ একটা ব্যক্তি। তার চোখ মুখ থেকে পাগলের হাবভাব একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছিল।
এমনটা দেখে আমি খুবই অবাক হয়ে গেলাম। আমি বুঝে গেছিলাম যে কোনো না কোনো ব্যাপার তো আছে। কিছুক্ষণ পর আমার স্বামী তার পকেট থেকে একটি স্মার্টফোন বার করলো। আমি এটা দেখে অবাক হয়ে গেলাম যে আমার স্বামীর কাছে স্মার্টফোন কোথা থেকে আসলো। ফোনটা দেখে অনেক দামি মনে হচ্ছিল। তারপর সে কারোর সঙ্গে ফোনে কথা বলতে লাগলো। সে যখন ফোনে কথা বলছিল আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে একেবারে সুস্থ ব্যক্তির মতো কারোর সঙ্গে কথা বলে চলেছিল। সে বলছিল, দেখুন এই সপ্তাহে আমরা যে ডিলটা করলাম সেই ডিলটা আপনারা ফাইনাল করে দিন। আমি এটা দেখে অবাক হয়ে গেছিলাম। আমার স্বামী যে সারা দুনিয়ার কাছে নিজেকে পাগল প্রমাণিত করে রেখেছে, সে এই ঘরে বসে বিজনেস ডিলিং করছে। আমি এটা বুঝতে পারছিলাম না, ও যখন একজন সুস্থ মানুষ তাহলে পৃথিবীর সামনে ও কেন পাগলের অভিনয় করে। আর যাই হোক, সে আমাকে কেন মিথ্যে কথা বলছে। কমসে কম নিজের স্ত্রীকে তো সমস্ত কিছু বলা উচিত ছিল। আমার মনে হচ্ছিল আমি তখনই তার সামনে চলে যাই, কিন্তু তারপর আমি দেখতে চাইলাম যে সে আর কি করে। কিছুক্ষণ বাদে আমার স্বামী পকেট থেকে অনেক টাকা বার করলো এবং কোনো একজনকে ফোন করতে লাগলো। এবার আমি ভালো মতো বুঝে গেছিলাম যে সে কাকে ফোন করছে। সে তার ভাইকে বলছিল, দেখ ভাই, আমার মন করছে আমি প্রিয়াঙ্কাকে সমস্ত কিছু বলে দিই। এতদিনে আমি ওকে ভালোবেসে ফেলেছি, আর ও তো আমার স্ত্রী, ওর অধিকার আছে আমার ব্যাপারে সমস্ত কিছু জানার। তখনই তার ভাই ফোনের ওপার থেকে বলতে লাগলো, দাদা তাড়াহুড়ো করো না। তখনই আমার স্বামী বলে উঠল, তাড়াহুড়ো কোথা থেকে করছি বল, এখন বিয়ে হয়ে গেছে প্রায় 6 মাস হয়ে গেল। 6 মাস ধরে আমি অন্য ঘরে থাকছি। আমারও তো ইচ্ছা করে আমার স্ত্রীর সঙ্গে আমি সুখে সংসার করি। এদিকে যখন আমারই কথা চলছিল তখন আমি হঠাৎ করেই তার সামনে চলে আসলাম। যখন আমার স্বামী আমাকে তার চোখের সামনে দেখলো, সে অবাক হয়ে গেল। সে তখন ফোনটাকে সাইডে রেখে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আমার হাত ধরে বলল, প্রিয়াঙ্কা, আজ নয়তো কাল আমি তোমাকে সব কিছু বলতাম। আমি তাকে বললাম, সারা পৃথিবীর সামনে তুমি পাগল হয়ে থাকো, আর এই ঘরের মধ্যে তুমি একজন সুস্থ মানুষ। তুমি আমাকে তো বলতে পারতে যে তোমার সঙ্গে কি হয়েছে। এমনটা বলতে বলতেই আমি অঝরে কেঁদে ফেললাম। আমার কান্না দেখে সে আমাকে বলল, প্রিয়াঙ্কা তুমি কাঁদছো কেন? আমি উত্তর দিলাম, জানি না, আমার খুব কান্না পাচ্ছে। তুমি শুধু আমাকে বলো যে তোমার সঙ্গে এমন কি ঘটনা ঘটেছিল যার জন্য তুমি এমনভাবে থাকছো। তখন সে আমার চোখের জল মুছে আমাকে বলতে লাগলো, তাহলে শোনো প্রিয়াঙ্কা, আমি এই পাড়ার সবথেকে বুদ্ধিমান আর শিক্ষিত ছেলে ছিলাম। আমার নিজের খেলনার একটি কোম্পানি আছে। আমি সারা রাত এই ঘরে বসে অনলাইনে কাজ করি। আমি তখন বললাম, কিন্তু তুমি সবার সামনে পাগল সেজে কেন থাকো? তখন সে আমাকে যা বলল সেটা শোনার পর আমি অবাক হয়ে গেলাম। আমার স্বামী আমাকে বলল, আমার কিছু বন্ধু ছিল, আমি তাদেরকে নিজের প্রিয় বন্ধু মনে করতাম, কিন্তু তারা ভেতর ভেতর আমার সঙ্গে শত্রুতা করেছিল। একদিন আমরা সকলে মিলে এক জায়গায় ঘুরতে গেছিলাম। সেখানেই আমার তাদের মধ্যে একজনের সঙ্গে ঝগড়া বেঁধে গেল। তখনই সেই বন্ধুটি আমাকে 3 তলার ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে গেল। আমি সঙ্গে সঙ্গে সরে গেলাম, আর ভুল করে সে মাটিতে পড়ে গেল। আর যে 2 জন বন্ধু ছিল তারা সকলে বলতে লাগলো, তুই ওকে মেরেছিস। আমি যখন আমার উকিলকে সমস্ত কিছু জানালাম, সে আমাকে বলল, পাগলের অভিনয় করা ছাড়া এখন তোমার কাছে আর কোনো পথ নেই। যতক্ষণ না এটা প্রমাণিত হচ্ছে যে সে লোকটি নিজের থেকেই পড়ে গেছে, তুমি তাকে ফেলে দাওনি, ততক্ষণ তোমাকে এই অভিনয় চালিয়ে যেতে হবে। তা না হলে তোমাকে সারা জীবন জেলে বন্দী থাকতে হবে। আমি আমার সেই বন্ধুর পরিবারকে অনেক অর্থ দিয়ে তাদের সাহায্য করেছি। যে ভুল আমি করিনি, আমি সেই ভুলেরই সাজা ভোগ করছি। কিছুদিনের মধ্যেই এটা প্রমাণ হয়ে যাবে যে আমি কোনো দোষ করিনি। ব্যাস, তারপর থেকেই আমরা স্বাভাবিক জীবন যাপন করতে পারবো। এমনিতেও 1 মাস পর আমি তোমাকে সমস্ত কিছু বলে দিতাম, কিন্তু আজ যখন তুমি জেনে গেছো তখন আর তোমার কাছে আমি কিছু লুকাতে চাইলাম না। তোমার দাদা বৌদির কাছে যখন আমি তোমার সম্বন্ধে নিয়ে গেছিলাম তখন আমি খুব অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর একটা মেয়েকে তারা একটা পাগলের সঙ্গে বিয়ে দিতে চায়। তোমাকে একবার দেখেই আমি তোমার প্রেমে পড়ে গেছিলাম। তাই আমি তোমার দাদা বৌদিকে অনেক মোটা টাকা দিয়েছি তোমাকে বিয়ে করার জন্য। এছাড়াও ওই বাড়িতে তুমি একেবারে ভালো ছিলে না, সেটা আমি ভালো করেই বুঝে গেছিলাম। প্রিয়াঙ্কা, আমি তোমাকে খুব ভালোবাসি।
কাজের ক্ষেত্রে আমি সারা দিন বাইরে থাকি, কিন্তু বিশ্বাস করো সারা দিন আমি শুধু তোমার কথাই ভাবতে থাকি। বাড়িতে আসার সময় আমি তোমার জন্য প্রতিদিন কিছু না কিছু নিয়ে আসি। আমি মাঝে মধ্যে খুব ভয় পেতাম, ভাবতাম আমাকে পাগল ভেবে তুমি আমাকে ছেড়ে না চলে যাও। তোমার জন্যে আমি অনেক কিছু করতে চাই, তোমাকে আমি অনেক সুখে রাখতে চাই। আমার স্বামীর মুখে এমন কথা শুনে আমার চোখ থেকে অঝরে অশ্রুধারা ঝরে পড়ছিল। আমার স্বামী আমাকে বলল, এখন কেন কাঁদছো? আমি বললাম, খুশির চোটে কাঁদছি। উত্তরে আমার স্বামী বলল, অদ্ভুত পাগল মেয়ে তুমি, খুশিতেও কাঁদো আবার দুঃখেও কাঁদো। প্রিয়াঙ্কা, আমি তোমার স্বামী, আমি তোমাকে কথা দিচ্ছি আমাদের জীবন খুব সুখের হবে। আর 1 মাসেরই তো ব্যাপার, তারপরে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি বললাম, আমার এতে কোনো সমস্যা নেই। আমি শুধু ভাবছি আমি এমন কোন পুণ্য করেছিলাম যার জন্যে আমার ভাগ্যে ঈশ্বর এত খুশি লিখেছেন। আমি কখনো কারোর ক্ষতি করিনি, কিন্তু আমার দাদা আমার সঙ্গে যা করেছে আমি সেটা কখনো ভুলতে পারবো না। কিন্তু ঈশ্বরের কৃপায় তুমি একজন সুস্থ মানুষ। তখন আমার স্বামী আমাকে বলল, প্রিয়াঙ্কা, আমি পুরোপুরি সুস্থ আর সারা জীবন সুস্থই থাকব। আমরা একসঙ্গে সুখে শান্তিতে নিজের সংসার করব। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক সুখে রাখতে চাই। কিছুদিনের মধ্যেই আমি সকলের কাছে এই খবর ছড়িয়ে দিলাম যে আমি আমার স্বামীর চিকিৎসা করছি। কিছুদিনের মধ্যেই আমার স্বামী সুস্থ হয়ে যাবেন। কিছুদিনের মধ্যেই সকলে এটা জেনে গেল আমার স্বামী পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তারপর থেকে আমরা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলাম। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।